ওয়েলকাম স্টুডেন্ট, আমি বিদিশা পাল, শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের। আমি তোমাদের সাথে যে সাবজেক্টটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এবং এই চ্যাপ্টারের ইউনিট 5 এরই একটা পার্ট স্ট্রিং এফিসিয়েন্সি। এই টপিকটা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের সেমিস্টার এক্সামের জন্য, এবং এখান থেকে একটা নিউমেরিক্যাল কিন্তু প্রত্যেক বছর আসে। তাই আমাদের কিন্তু এই নিউমেরিক্যালের ফর্মুলাগুলো অবশ্যই জানতে হবে, এবং কিভাবে এই স্ট্রিং এফিসিয়েন্সি আমরা ডিটারমাইন করব সেটাও আমরা ধীরে ধীরে জানতে পারব। তো চলে আসবো এবার স্ট্রিং বলতে আমরা কি বুঝি। আমাদের পাওয়ার সিস্টেমে বিভিন্ন ধরনের ইনসুলেটর কিন্তু ইউজ করা হয়ে থাকে ভোল্টেজ লেভেলের রেসপেক্টে। কোন ভোল্টেজ লেভেলে কী ধরনের ইনসুলেটর ইউজ করব সেটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে ওই ভোল্টেজ লেভেলটার উপরেই। তো সেরকমই একটা ইনসুলেটর আমরা ইউজ করে থাকি পাওয়ার সিস্টেমে ট্রান্সমিশন লাইনে, সেটা হলো সাসপেনশন টাইপ ইনসুলেটর। এই সাসপেনশন টাইপ ইনসুলেটর হলো যে ইনসুলেটরের ডিস্ককে, কোনো পোর্সেলেইন ডিস্ক, সেটা যদি ভার্টিক্যাল পজিশনে হ্যাং করানো হয়, তাহলে নাম্বার অফ পোর্সেলেইন ডিস্কে যখন ভার্টিক্যাল পজিশনে রাখা হয় তখন সেই ধরনের ইনসুলেটরকে বলা হয়ে থাকে সাসপেনশন ইনসুলেটর। এবং এগুলো মেটালিক লিঙ্কস দিয়ে কিন্তু কানেক্ট করা হয় সিরিজে। তো এই ডিস্ক ইনসুলেটর, এক একটা ডিস্ক ইনসুলেটর কী করে না ক্যাপাসিটার ফর্ম করে, যেই ক্যাপাসিটারটার নাম হলো সেলফ ক্যাপাসিটার বা মিউচুয়াল ক্যাপাসিট্যান্স। এইবার এই মিউচুয়াল ক্যাপাসিট্যান্সের চার্জিং কারেন্ট সবসময় সেম হয় প্রতিটা ডিস্কে, এবং সেই অনুযায়ী তাদের যে ভোল্টেজ ফরমেশন পার ডিস্কের অ্যাক্রসে সেটা কিন্তু, এই যদি আমি একটা ফিগার দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রতিটা ডিস্কের অ্যাক্রসে ভোল্টেজটা হয় V/3, মানে 3 ভাগে ভাগ হয়ে যায় ভোল্টেজটা। নেক্সট হচ্ছে যে যদি আমি প্র্যাকটিক্যালি আমরা কনসিডার করি, তাহলে এই ক্যাপাসিট্যান্স যে শুধুমাত্র সেলফ ক্যাপাসিট্যান্সই এই স্ট্রিংয়ের অ্যাক্রসে এক্সিস্ট করে তা কিন্তু নয়। আরেকটা ক্যাপাসিট্যান্স এক্সিস্ট করে যেটাকে বলা হয় শান্ট ক্যাপাসিট্যান্স, এবং সেটা কার কার মধ্যে এক্সিস্ট করে না মানে বিটুইন দ্য টাওয়ার অ্যান্ড দ্য আর্থ। এবং এই শান্ট ক্যাপাসিট্যান্সের জন্য চার্জিং কারেন্ট কিন্তু প্রতিটা ডিস্কের অ্যাক্রসে কিন্তু সেম হয় না। যেটা আমরা আগে কি পড়লাম, সেলফ ক্যাপাসিট্যান্স কিন্তু সেলফ ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে কিন্তু চার্জিং কারেন্টটা সেম হয়, কিন্তু শান্ট ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে এই চার্জিং কারেন্ট কিন্তু সেম হয় না ডিউ টু এই রিজন। তো ভোল্টেজ অ্যাক্রস ইচ ডিস্ক উইল বি সেক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট হয়, এবং obviously disk nearest to the conductor will have the maximum voltage। তাহলে V3 যে ভোল্টেজটা সেটা কিন্তু V2 এবং V1 এর থেকে অবভিয়াসলি বেশি হবে। এবার আমরা যদি ছবিতে চলে যাই দেখতে পাবো যে এই যে তিনটে, প্রথম ফিগারটা যদি খুব ভালো করে লক্ষ্য করো দেখতে পাবে তিনটে ডিস্ক রাখা রয়েছে, এদের অ্যাক্রসে যে টোটাল ভোল্টেজ সেটা কিন্তু V, এবং প্রত্যেকটা ডিস্কের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে V1, V2 এবং V3। এবার দেখা নাম্বার 3 ফিগারে চলে যাও, দেখো যে এখানে একটা যে আমরা এই স্ল্যান্টেড লাইন দিয়ে যে একটা ফিগার ড্র করেছি সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ডিস্কগুলো ঝোলানো আছে, মানে এটা হলো টাওয়ারের যে ক্রস আর্ম সেটাকে কিন্তু একটা মেনশন করেছে। এবং এই ক্রস আর্ম থেকে প্রত্যেকটা ডিস্কের অ্যাক্রসে ক্যাপাসিট্যান্স কত C, যেটা আমরা সেলফ বা মিউচুয়াল ক্যাপাসিট্যান্স বলছি প্রতিটা ডিস্কের। এবং এই মেটালিক লিঙ্ক থেকে আবার আর্থের সঙ্গে যে কানেক্টেড আছে যে ক্রস আর্মটা, সেইখানে একটা প্যারালাল ক্যাপাসিট্যান্স ফর্ম করেছে যেটার নাম হলো C1, এবং C এর দিকে যে কারেন্টটা ফ্লো করছে সেটা ক্যাপিটাল I1, C1 এর দিকে যে কারেন্টটা ফ্লো করছে সেটা হলো স্মল I1। সিমিলারলি এরকম ডিস্ক 2 এর ক্ষেত্রে I2 এবং ডিস্ক 3 এর ক্ষেত্রে কিন্তু I3। চলে আসবো যে কিভাবে ভোল্টেজটা স্ট্রিংয়ের অ্যাক্রসে ডিস্ট্রিবিউশন হচ্ছে তিনটে ডিস্কের অ্যাক্রসে। তো এখানে দেখা যাচ্ছে যে ফার্স্ট পয়েন্টে যেটা বলেছে, the voltage impressed on a string of suspension insulators does not distribute itself uniformly। এই যে স্ট্রিংয়ের অ্যাক্রসে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা কিন্তু
ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয় না ডিউ টু দ্য প্রেজেন্স অফ শান্ট ক্যাপাসিট্যান্স। যেহেতু শান্ট ক্যাপাসিট্যান্স প্রেজেন্ট রয়েছে তাহলে প্রতিটা ডিস্কের অ্যাক্রসে ভোল্টেজ যেটা সেটা কিন্তু সেম হবে না। এবং ডিস্ক নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর হ্যাজ ম্যাক্সিমাম ভোল্টেজ অ্যাক্রস ইট। এবং যত আমরা ক্রস আর্মের দিকে এগোবো তত দেখা যাবে ভোল্টেজ কিন্তু অ্যাক্রস দ্য ডিস্ক আস্তে আস্তে কমে যাচ্ছে। The unit nearest to the conductor is under maximum electrical stress and is likely to be punctured। মানে যেটা সবচেয়ে কাছে আছে সেই কন্ডাক্টরের কাছে যে ইনসুলেটরটা রয়েছে সেখানে কিন্তু পাংচার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই ইনসুলেটরটার, মানে ক্ষতিগ্রস্ত হবে বা মানে ক্র্যাক হবে। Therefore means must be provided to equalize the potential across each unit. If the voltage impressed across the string were DC, then the voltage across each unit would be the same. It is because insulator capacitance are ineffective for DC। মানে যদি আমরা ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে দেখা যাবে যে এই ভোল্টেজ কিন্তু অল থ্রু দ্য ডিস্ক সেম হবে, কারণ কি ক্যাপাসিটিভ ইফেক্ট তো আর ডিসির ক্ষেত্রে কার্যকরী হয় না। দ্যাটস ওয়াই স্ট্রিং এফিসিয়েন্সির ফর্মুলাটা হলো ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং ডিভাইডেড বাই এন, মানে হচ্ছে নাম্বার অফ ডিস্ক ইন দ্য স্ট্রিং, ইন্টু ভোল্টেজ অ্যাক্রস দ্য নিয়ারেস্ট টু দ্য ডিস্ক নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর, মানে V3টা। যদি 3টে ডিস্ক হয় তাহলে V3টা। চলে আসবো কিভাবে এই স্ট্রিং এফিসিয়েন্সি বের করব তার একটা ম্যাথমেটিক্যাল ডেরিভেশনে। তো একটু আগেই আমি দেখিয়েছি তোমাদের এই ফিগারটা যে কিভাবে এই স্ট্রিংগুলো কানেক্টেড থাকে সিরিজে মেটালিক লিঙ্ক দিয়ে, এবং প্রত্যেকটা স্ট্রিংয়ের অ্যাক্রসে যে নিজস্ব যে ক্যাপাসিট্যান্স, সেলফ ক্যাপাসিট্যান্স বা মিউচুয়াল ক্যাপাসিট্যান্স, সেটাকে আমরা সি দিয়ে ডিনোট করেছিলাম, আর C1 দিয়ে ডিনোট করেছিলাম আমরা কি না শান্ট ক্যাপাসিট্যান্স। তো এখানে আমরা যদি একটু কিছু কনসিডার করে নিই যে কিভাবে আমরা এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটাকে ডিরাইভ করব। তো সাপোজ সেলফ ক্যাপাসিট্যান্সটা C ধরা হয়েছে এবং শান্ট ক্যাপাসিট্যান্সটাকে C1 ধরেছে। এবার এই C1টা হচ্ছে সাম ফ্র্যাকশন অফ K অফ সেলফ ক্যাপাসিট্যান্স, তাহলে C1 ইকুয়াল টু KC আমরা লিখতে পারি। ক্রস আর্ম টাওয়ারের যে টাওয়ার বা ক্রস আর্ম থেকে যদি আমরা কনসিডার করি সেখানে প্রত্যেকটা ইউনিটের ভোল্টেজ কত, V1, V2 অ্যান্ড V3। আমরা যদি এই ছবিটায় I2 কারেন্টের রেসপেক্টে আমরা KCL ইমপ্লিমেন্ট করি তাহলে দেখা যাবে যে I2 কারেন্টটা ইনকামিং এবং I1, স্মল I1 আর ক্যাপিটাল I1 আউটগোয়িং। তাহলে KCL এর অ্যাকর্ডিং আমাদের কি ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট, তাহলে I2 ইকুয়াল টু আমি লিখতে পারি কি যে স্মল I1 প্লাস ক্যাপিটাল I1। ঠিক সেটাই এখানে কিন্তু লেখা হয়েছে। এবং এই I2 ইকুয়াল টু আমি লিখতে পারি V2 ওমেগা সি। নর্মালি আমরা ওহমস ল অনুযায়ী কি জানি V/R, তো এখানে তো আর নেই, এখানে আমাদের ক্যাপাসিটেন্সকে কনসিডার করতে হবে। তাহলে আমরা কি জানি XC ইকুয়াল টু কি জানি 1/ωc। তাহলে V2/XC যদি আমি লিখি সেটাকে আমি কি করে লিখতে পারি V2/1/ωc। তাহলে V2/1/ωc, তাহলে ωcটা উপরে উঠে যাবে, তাহলে V2 ইন্টু ωc হয়ে যাবে। সেটা ইকুয়াল টুই আমি সেমভাবে লিখতে পারি V1 ωc প্লাস V1 ωc1, কারণ স্মল I1 তো C1 এর মধ্যে দিয়ে ফ্লো করছে, তাহলে সেইভাবে আমরা কিন্তু এটা লিখেছি। এবং V2 ωc ইকুয়াল টু V1 ωc প্লাস V1 ωc1কে আবার আমরা লিখতে পারি KC হিসেবে। তাহলে V2 ইকুয়াল টু V1 ইন্টু 1 প্লাস K, মানে এখানে আমরা ωc কমন নিয়েছি এবং ωc ক্যান্সেল আউট হয়ে গেছে। তাহলে V2 ইকুয়াল টু চলে আসছে 1 প্লাস K, V1 ইন্টু 1 প্লাস K। নেক্সট চলে আসবো আমরা I3-তে। যদি I3-কে কনসিডার করি তাহলে কি কি কারেন্ট পাবো, স্মল I2 আর ক্যাপিটাল I2। তাহলে I3 ইকুয়াল টু লিখতে পারি কি আমরা এখানে যে স্মল I2 প্লাস ক্যাপিটাল I2। সেমভাবে আমরা I3 ইকুয়াল টু V3 ωc যেমন আমরা নাম্বার 1 ইকুয়েশনে লিখেছিলাম, I2-র ক্ষেত্রেও V2 ইন্টু ωc। এবার এই স্মল I2 এটা দেখো ছবিতে দেখো, যদি আমরা এই স্মল I2-কে কনসিডার করি তাহলে দেখা যাবে যে এই সিটার অ্যাক্রস দিয়ে এই মানে এটা যেহেতু শান্ট ক্যাপাসিট্যান্স, তাহলে এর ভোল্টেজ V1 আর V2 এই দুটোই কিন্তু V1 প্লাস V2।
তাহলে এই ক্ষেত্রে V1 প্লাস V2 ইন্টু ওমেগা C1 মানে হচ্ছে আমাদের শান্ট ক্যাপাসিট্যান্স। তাহলে এই ওমেগা C1কে দেখো পরের লাইনে KC লিখেছি, এবং এই সেমভাবে আমরা এই ওমেগা সিকে ক্যান্সেল আউট করলে দাঁড়াচ্ছে হচ্ছে V2 প্লাস V1 প্লাস V2 ইন্টু K। এবার এই K দিয়ে এটাকে মাল্টিপ্লিকেশন করার পর আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হলো V3 ইকুয়াল টু V1 ইন্টু 1 প্লাস 3K প্লাস K স্কোয়ার। আমাদের ফাইনাল কিন্তু এই 1 নাম্বার ইকুয়েশন এবং 2 নাম্বার ইকুয়েশন কিন্তু আমাদের নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাই এই দুটো ফর্মুলা একদম মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, যেটা ফাইনালি দাঁড়াচ্ছে যে ক্যাপিটাল V ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3। এটাকে আমরা যদি ডিরাইভ করি তাহলে দেখা যাবে যে V1 এর ভ্যালু বসালাম, V2 এর ভ্যালু বসালাম এবং V3 এর ভ্যালু বসানোর পর আলটিমেটলি দেখা যাচ্ছে যে V1 ইন্টু 1 প্লাস K ইন্টু 3 প্লাস K। এইভাবেও আমরা করতে পারি, অথবা V1 V2 V3 এর ভ্যালু বের করে নিয়ে সেটার ভ্যালুকে পুট করে দিলেও কিন্তু আমরা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে পারবো। এবার আলটিমেটলি যেটা আমাদের লাগবে যে তিনটে ভোল্টেজই মেনলি আমাদের নিউমেরিক্যাল প্রবলেমে কিন্তু বের করতে দেয়, V1 V2 আর V3। আবার কখনো কখনো ভোল্টেজের ভ্যালু বলাও থাকে, যে কোনো দুটো বা একটা আননোন থাকে। তো সেই ক্ষেত্রে V1 এর যে যদি ভ্যালু বলা না থাকে তাহলে এভাবে K এর ভ্যালু বলে দিলে বা টোটাল ভোল্টেজ যদি বলে দেয় তাহলে সেক্ষেত্রে V1 ইকুয়াল টু V বাই 1 প্লাস K ইন্টু 3 প্লাস K এইভাবে করতে পারি। আর সেকেন্ড টপ ইউনিটের তো আমরা বেরই করেছি, V2 ইকুয়াল টু V1 ইন্টু 1 প্লাস K আর V3 ইকুয়াল টু V1 ইন্টু 1 প্লাস 3K প্লাস K স্কোয়ার। এই তিনটে ফর্মুলা খুব ভালো করে মাথায় রাখতে হবে। আর স্ট্রিং এফিসিয়েন্সির যে ফর্মুলাটা আছে সেটা যদি আমরা একটা ছোট্ট নিউমেরিক্যাল প্রবলেম দেখে নিই, আমাদের কিন্তু এই স্ট্রিং এফিসিয়েন্সির ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো একটা 33 kV ওভারহেড লাইন আছে, যেখানে তিনটে ইউনিটের স্ট্রিং ইনসুলেটর আছে এবং ক্যাপাসিট্যান্স, ইফ দ্য ক্যাপাসিট্যান্স বিটুইন দ্য ইচ ইনসুলেটর পিন অ্যান্ড আর্থ ইজ 11% অফ সেলফ ক্যাপাসিট্যান্স, তাহলে সেই ক্ষেত্রে তার ডিস্ট্রিবিউশন অফ ভোল্টেজ ওভার 3 ইনসুলেটর মানে V1 V2 আর V3 বের করতে বলেছে, আর স্ট্রিং এফিসিয়েন্সি বের করতে বলেছে। আর আমাদের টোটাল ভিটা কিন্তু বলে দেওয়া আছে 33 kV, এবং এটা কিন্তু অবশ্যই আমাদের লাইন ভোল্টেজ বলা আছে, এটাকে ফেজ ভোল্টেজে কনভার্ট করে নিতে হবে। যে ভোল্টেজটা বলা থাকবে সেটাই কিন্তু আমাদের লাইন ভোল্টেজ বলা রয়েছে, আর ফেজ ভোল্টেজ বলা থাকলেও কিন্তু মেনশন করে দেবে। তাহলে এখানে শান্ট ক্যাপাসিট্যান্স বাই সেলফ ক্যাপাসিট্যান্স যদি আমরা করি সেটাই আমাদের বলে দেওয়া আছে অঙ্কে, যে 11% মানে 0.11। আর ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং ভিটা আমাদের বলে দিয়েছে 33 kV, যেটা লাইন ভোল্টেজ। সেটাকে ফেজে কনভার্ট করতে গেলে কি ফর্মুলা হয়, কি ফর্মুলা ইউজ হয় তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। নেক্সট অঙ্কটা দেখো সলভ করেছে, এতটাও কিছু জটিল করবার কিছু দরকার নেই। নর্মালি তোমরা V2 ইকুয়াল টু V1 ইন্টু 1 প্লাস K যে ফর্মুলাটা আছে সেটা যদি ফেলো, দেখো লাস্ট প্রথম এ পয়েন্টে এ নোডে যে V2 ইকুয়াল টু লিখেছে V1 ইন্টু 1 প্লাস K, মানে এখানে K এর ভ্যালু যেহেতু 0.11 আছে তাহলে V2 ইকুয়াল টু 1.11 V1 আমি লিখতে পারি। এবং নোট বিতে সিমিলারলি দেখো যে V3 ইকুয়াল টু V1 ইন্টু 1 প্লাস 3K প্লাস K স্কোয়ার করে যদি তোমরা করো, তোমরা আমাকে এই অঙ্কটা কমেন্ট বক্সে কিভাবে করেছো সেটা কিন্তু আমাকে আনসারগুলো লিখে পাঠাবে, যে V3 এর ভ্যালু কত এসছে, V1 এর ভ্যালু কত এসছে এবং V2 এর ভ্যালু কত এসেছে। তো টোটাল ভোল্টেজটাকে অ্যাডিশন করেছে V1 প্লাস V2 প্লাস V3, এবং সেই অ্যাডিশন করার পর 19.05 মানে টোটাল ভিটা ইকুয়াল টু এত V1 3.452, এবং সেখান থেকে V1টা অবভিয়াসলি পেয়ে যাব, এবং যদি V1 পেয়ে যাই তাহলে সেখান থেকে V2ও পেয়ে যাব, V3ও পেয়ে যাব ওই ইকুয়েশনগুলোতে বসিয়ে। যেটা বলেছে যে স্ট্রিং এফিসিয়েন্সি বের করতে, যেটা আমরা খুব বারবার এই ফর্মুলাটা ইউজ করেছি, ভোল্টেজ অ্যাক্রস স্ট্রিং ডিভাইডেড বাই নাম্বার অফ ইনসুলেটার্স ইন্টু V3 ইন্টু 100% ইকুয়াল টু ভ্যালু আমাদের বেরিয়েছে ভোল্টেজ অ্যাক্রস স্ট্রিং আমরা ফেজ ভোল্টেজে কনভার্ট করে নিয়ে যেটা পেয়েছি 19.05 ডিভাইডেড বাই তিনটে স্ট্রিং আছে, আর V3 এর ভ্যালু দেখো আমরা বের করেছি 7.4 kV, তাহলে সেক্ষেত্রে আমাদের এফিসিয়েন্সি কত আসছে 85.8%। অবশ্যই মাথায় রাখবে যে ভোল্টেজ V1 এবং V2 এবং V3 এটা তো তিন ধরনের ভোল্টেজ আসবে প্র্যাকটিক্যালি, এবং খুব
ভালো করে মাইনিউটলি অঙ্কটা লক্ষ্য করলে দেখো যে V1-এর যে ভোল্টেজ মানে সবচেয়ে টপ ইউনিটের যে ভোল্টেজ সেটা কিন্তু সবচেয়ে কম, তারপরেরটা আরেকটু বেশি এবং তারপরেরটা সবচেয়ে বেশি। তাহলে V1-এর থেকে V3 বেশি হবে এবং V2ও বেশি, V2-র থেকে V3 বেশি হবে। তাহলে এই জিনিসটা কিন্তু অঙ্কের আনসার যখন করবে তখন কিন্তু এটা মাথায় রাখতে হবে। এবং দেখা যাচ্ছে যে আমাদের স্ট্রিং এফিসিয়েন্সি তাহলে যেহেতু খুব কম একটা ডিফারেন্স লক্ষ্য করা যাচ্ছে, দ্যাটস ওয়াই আমাদের এফিসিয়েন্সি কিন্তু অনেকটাই 100%-এর কাছাকাছি এসেছে। তোমাদের জন্য টাস্ক রইল এই সেকেন্ড প্রবলেমটা, এই প্রবলেমটা তোমরা সলভ করে এর এখানে কি বের করতে দিয়েছে দেখো, দ্য রেশিও অফ ক্যাপাসিটেন্স বিটুইন পিন অ্যান্ড আর্থ, মানে সেলফ ক্যাপাসিটেন্স আর শান্ট ক্যাপাসিটেন্সের যে রেশিও সেটা বের করতে দিয়েছে, এবং বের করতে দিয়েছে লাইন ভোল্টেজ, আর কি বের করতে দিয়েছে স্ট্রিং এফিসিয়েন্সি। এখানে অঙ্কে কিন্তু V1 আর V2-র ভ্যালুটা বলে দেওয়া আছে এবং সেখান থেকে V3টা বের করে নেবে, আর রেশিওটাও বের করতে বলেছে, আর তোমরা লাইন ভোল্টেজটা বের করবে, আর কি করবে স্ট্রিং এফিসিয়েন্সি। অঙ্কের উত্তর কিন্তু আমার কমেন্ট বক্সে চাই। আজকের জন্য এটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।